Namaskar, welcome to Didi #1 Season 8, co-powered by Sunfeast Marilite, Vival Glycerin Soap, cosmetic partner iTakes Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Olival. জীবনে চলার পথে অনেক সময় আসে অনেক বাধা, বিপত্তি, সমস্যা। সাময়িক অন্ধকার আচ্ছন্ন করে জীবন, কিন্তু মনের জোর থাকলে, ধৈর্য থাকলে সেই অন্ধকারকে দূরে সরিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় আলো, জীবনের নতুন ছন্দ। এই জীবন দর্শনের গল্প বলতে অন্ধকার থেকে আলো বিশেষ পর্বে খেলতে এসছেন চারজন দিদি। সকলে মঞ্চে উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন সুলতা পাল। নমস্কার দিদি, আমি দেগঙ্গা থেকে এসেছি। আমি কাপড়ের বিজনেস করে সংসারের অন্ধকারকে কি করে আলোয় পরিণত করতে পেরেছি সেই গল্পই আজকে করতে এসেছি। শুনবো আপনার গল্প, সুলতা দি। স্বপ্না মুখার্জির পর। নমস্কার দিদি, আমি কন্যগর থেকে আসছি। বাড়ি বাড়ি ঘুরে ইসিজি করে কি করে সংসারের গ্রাফ পেপারটা তুলে ধরেছি সেটাই আপনাকে শোনাতে এসেছি। বাড়ি বাড়ি ঘুরে এসিজি করা হয়, শুনবো গল্প। পার্বতী হালদার। নমস্কার দিদি, আমি মগরাহাট থেকে এসেছি। আমি সেলাইয়ের কাজ করে কিভাবে অন্ধকার জীবন থেকে আলোর জীবনে এসেছি তারই গল্প আমি তোমার সঙ্গে করতে এসেছি। শুনবো তোমার গল্প, পার্বতী। সোমা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি কাটোয়া থেকে এসেছি। আমি কিভাবে নিজের শারীরিক প্রবলেমটাকে সুস্থ করে আমি কিভাবে আলোতে এসেছি এইটার ব্যাপারেই তোমার সাথে আমি আলোচনা করব। শুনবো তোমার সব গল্প, সোমা। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভাল গ্লিসারিন সোপ প্রেজেন্টস দিদি মে বাজার। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভাল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে আমরা কথা বলবো সুলতাদির সাথে। কাপড়ের ব্যবসা করেন আপনি, হ্যাঁ। কতদিনের ব্যবসা এটা আপনার? দিদি, আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স 17 বছর। তখন আমার হাজবেন্ড মাঠে চাষ করতো। চাষে আমি তখন আপনার বীজ, যে ধানের বীজ পেলে মাঠে, আমি বীজে উঠিয়েছি মাঠে গিয়ে। এবার আমার দুটো যমক মেয়ে হয়েছে দিদি। তখন বললাম যে না, এভাবে তো আমার মেয়েদেরকে আমি মানুষ করতে পারবো না, এভাবে চলা যায় না, দেখি কি করা যায়। তখন আমি ওই 20 টাকা করে দিদি একটা ফান্ড খুলেছিলাম, মানে সপ্তাহে 20 টাকা করে। ওই যে ফান্ড থেকে আমি 3000 টাকা লোন নিয়েছি। নিয়ে আমি দিদি খান্নাহাটে রাতে 10:10 ট্রেনে আমি হাটে গেছি। ওখান থেকে দিদি যেই কম দামে যেখানে মালটা পাওয়া যায় সেখান থেকে দিদি আমি সারা রাত ধরে কুটে মাল কিনে বাড়ি এনেছি। মাল মানে কি জিনিস? শাড়ি, জামা কাপড়। ও, এই জামা কাপড়ের এই বিজনেস। বুদ্ধিটা আপনাকে কে দিল? সেটা আমাদের ওইদিকে আরো বিজনেসম্যানরা রয়েছে যারা কাপড়ের ব্যবসা করে, শুনেছি আর কি খান্নাহাটে যে এরকম মাল পাওয়া যায়। তখন গিয়ে আমি তাহলে যাই, একদিন গিয়ে দেখে আসি। তো রাত্রে 10:30টায় ওদের সঙ্গে গেলাম। ওখানে কি সারা রাত মার্কেট? হ্যাঁ, সারা রাত মার্কেট, মানে 11টার থেকে মার্কেট বসে সারা রাত। বাবা, তো ওখানে গেলাম। তার মানে ওখানে হোলসেলে বিক্রি হয়? হ্যাঁ, হোলসেলে বিক্রি হয়। গিয়ে সারা রাত ধরে খুঁজে মাল কিনে ভোর 4টের সময় দিদি বাড়ি আসলাম। কটা শাড়ি আনলেন? তখন তো অল্প পুঁজি, ওই পুঁজিতে তো শাড়ি আসবে না দিদি। তখন ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়গুলো আনলাম। এনে আমি আবার পাড়ায় দুটো ব্যাগ নিয়ে পাড়ায় ঘুরে পাড়ায় বিক্রি করছে? হ্যাঁ, পাড়ায় বিক্রি করে। এবার পাড়ায় দেখছি যে না, আমার ভালোই, ওতে আমার প্রফিটটা ভালো হচ্ছে। দেখছি যে আরো যারা 2 টাকা বেশি ছাড়ছে আমি আরো 2 টাকা কমে ছাড়তে পারছি। তাতে আমার কাস্টমারগুলো আরো মানে বেড়ে গেছে। 3000 টাকায় আর হবে না। তখন স্বামীরে বললাম চৈত্র মাস এসছে, আমরা চৈত্র মাসে একটু সেল দেবো, জামা কাপড়ের সেল দেবো। তো কি করলাম, ওই আমাদের যে ফান্ড ছিল, যে আমি 20 টাকা করে জমিয়েছিলাম, ওখান থেকে আমি 20,000 টাকা দিদি লোন নিয়েছি। প্রথমবার তো 3000 টাকা নিলেন? হ্যাঁ, সেটা শোধ করে দিয়েছিলেন? হ্যাঁ, এটা শোধ করে দিয়ে আবার দিদি আমি 20,000 টাকা লোন নিয়েছি। চৈত্র মাসে একটা ফুটপাতে আর কি, মানে একটা প্লাস্টিক পাতিয়ে ওখানে বসেছি। ওরা চৈত্র মাসে যে সেল হয়? হ্যাঁ হ্যাঁ, ওই সেলে দুইজনে, স্বামী স্ত্রী দুইজনে বসে দেখলাম যে বিক্রি করে দেখলাম যে না, ভালোই প্রফিট রয়েছে, তাহলে আমরা এইটাই করি। স্বামীরা বললাম দাঁড়াও, একটা আইডিয়া এসছে আমার মাথায়, কি করব, ব্যাগে করে তো আর পারা যায় না। আর ব্যাগে করে মাল নিয়ে আমি সব মাল দেখাইতে পারি না দিদি, সম্ভব না, হাতে করে নিয়ে যাওয়া। সম্ভব হাতে করে পাড়ায় করে। তো স্বামীরা বললাম চলো তো আমরা একটা ভ্যান কিনে নিই। তো দিদি আমরা একটা ভ্যান কিনেছি। সাইকেল ভ্যান, 3 চাকার যে ভ্যানগুলো হয়, ভ্যানে আবার খাঁচা করেছি। খাঁচা করে উপরে রড দিয়ে স্ট্যান্ড করেছি, যেন এখানে হ্যাঙ্গার ঝুলানো যায়। ঝুলিয়ে এবার অনেক মাল নিয়ে বেরোতে পারছি দুইজনে ভ্যানে করে। দেখলাম যে আমার পাড়ায় খুব ভালো বিক্রি। তো এইভাবে করে দিদি আমি 2টো মেয়েকে মানুষ করেছি, 2টো মেয়েকে বিয়ে দিয়েছি। ভ্যান চালিয়ে বিক্রি করেছেন এত বছর? হ্যাঁ, আজকে 20 বছর, 21 বছর ভ্যান করে বিক্রি এখনো করেছেন? ভ্যান আমার বাড়িতে আছে। এরকম করে আবার 2টো ভ্যান কিনেছি। ও 2টো ভ্যান আমি আবার ডেলি ভাড়া দিই। মানে অন্য লোক নিয়ে বেরোয়? হ্যাঁ, অন্য লোক নিয়ে যায়, ভ্যান বিকেলে দিয়ে যায়। ভাড়া দেন? ভাড়া দিই, ডেলি 50 টাকা করে
ভাড়া দিচ্ছি 2টো ভ্যান, আর একটা ভ্যান সেটা খাঁচা করে নিয়েছি, সেটা আমরা বেরোই। এবার এই করে করে আমি 2টো মেয়ে মানুষ করেছি। ছোটোটারে MA পাস করিয়েছি, ওয়েব ডিজাইনিং, আঁকা সব শিখিয়েছি। বড়টারে উচ্চ মাধ্যমিক পাস করিয়েছি, যেন নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে। 2টো মেয়ে বিয়েও দিয়েছি। 3000 টাকা দিয়ে শুরু করেছিলেন, এখন কত রোজগার হয় মোটামুটি? এখন মোটামুটি দিদি আমি 3-4 লাখ টাকার মাল তুলতে পারি। তো রোজগার যা হয় তাতে নিশ্চয়ই ভালো হ্যাঁ, এখন চলে। যা হয় দিদি আমার 20-30 হাজার টাকা মাসে যা হয়, আমি এখন দিদি আগে মানে খুব ভালো আছি। ভালো আছে, খুব ভালো। কিন্তু এখন তো বয়স হচ্ছে সুলতা দি, হ্যাঁ, এরপরে কি আর পারবেন এরপরে এরকম ভাবে এত কষ্ট করে গিয়ে গিয়ে জামা কাপড় বিক্রি করা? এখন আবার অনেকে বাড়িতেও আসে। হ্যাঁ, এখন চেনা জানা হয়ে গেলে তো লোকে বাড়ি থেকেও কেনে। হ্যাঁ, অনেক চেনা জানা হয়ে গেছে তো। চৈত্র মাস মানে ঈদের সময় পুরো আমার বাড়ি, পুজোয়ও আমার প্রচুর বাড়িতে বিক্রি। তারপর ছোটখাটো দোকানের কথা ভাবছেন না কেন? দোকানে অনেক পুঁজির দরকার, একটা দোকান সাজাতে গেলে অনেক অন্তত 10-15 লাখ টাকার দরকার। সদ্য মেয়েটে বিয়ে দিয়েছি তো, হ্যাঁ, তাদেরকে পড়াশোনা করানো, বিয়ে দেওয়া, অনেক খরচা। অনেক খরচা। এই জন্য এখন আর ভাবছি না যে দোকান করি। যাই হোক, এইভাবে করেই তো মেয়েদের মানুষ করেছেন, এইভাবে করেই তো মেয়েদের বিয়ে দিয়েছেন, অসুবিধা তো কিছু হয়নি। না দিদি, একসময় তো অন্ধকারে সংসার ছিল। হ্যাঁ, আবার আমি দিদি এর পাশাপাশি আমি আবার স্বনির্ভর গোষ্ঠীতে দলনেত্রী হিসাবে রয়েছি। কাদের প্রতিবন্ধী তাদের কাগজপত্র জমা দিই যে তারা কিছু পাক। ভালো কাজের সাথে যুক্ত আছেন, ভালো ব্যবসা করছেন, আর নিজের প্রচেষ্টায়, নিজের চেষ্টায়, নিজে কষ্ট করে ব্যবসা দাঁড় করানো। একদম দিদি, খুব ভালো থাকবেন সুলতা দি। নমস্কার। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। শীতকাল আমাদের ভীষণ প্রিয় একটা ঋতু। শীতকাল মানে পিকনিক, ঘোরাঘুরি, মোয়া, গুড় খাওয়া, সবকিছু। আর শীতকাল মানেই গাছের সব পাতাগুলো শুকনো হয়ে যায় আর ঝরে পড়ে, শুকনো হয়ে যায় আমাদের স্কিনও। তাই ত্বকের যত্ন নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে ভিভিল গ্লিসারিন সোপ। কারণ এর মধ্যে শুধু গ্লিসারিন নয়, আছে অ্যালমন্ড অয়েলও। তাই এই শীতকালে সব কিছুর লিস্টে আমাদের ভিভিল গ্লিসারিন সোপটাও কিন্তু যোগ করতে হবে। আজকের খেলাটা এই সাবানটা নিয়ে। এখানে দেখো অনেক শুকনো পাতা রয়েছে। এই শুকনো পাতাগুলোর ভিতরে এরকম ধরনের 3টে সাবান লুকানো আছে ওর ভিতরে, যেটা তোমাদের খুঁজে বার করতে হবে। হাত ঢুকিয়ে 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 দেখতে হবে কোথায় আছে। ছোট্ট একটা বাস্কেট আছে, সেই বাস্কেটটার মধ্যে রাখতে হবে 3টে। প্রথমে খেলতে আসছেন সুলতা দি। স্টার্ট দিদি। ভেরি গুড, আরেকটা। বাহ, ভেরি গুড। সুলতা দি 3টে ভিভিল গ্লিসারিন সাবান খুঁজে বার করেছেন 28 সেকেন্ডে। এই শীতকালে এখন থেকে প্রতিদিন ব্যবহার করবেন ভিভিল গ্লিসারিন সাবান, তবে আপনার ত্বক সুন্দর থাকবে। স্বপ্নার সাথে কথা বলবে এবার। বাড়িতে বাড়িতে গিয়ে তুমি ইসিজি করো। যারা বাইরে বেরোতে পারে না, ধরুন একটু অসুস্থ, তাদের আমি বাড়িতে গিয়ে ইসিজি করি। একটা বড় মেশিন লাগে তো ইসিজি হ্যাঁ, করতে। ইসিজি ডিজিটাল মেশিন নিজে কিনে নিয়েছি। এই শুরু হলো কি করে এই কাজটা? আমার তো এইচএস দেওয়ার পরে বিয়ে হয়ে গেছিল। হাজব্যান্ড একাই রোজগার করতো, সংসার তো ঠিকঠাকই চলছিল, শ্বশুর শাশুড়ি ছিলেন। যখন 2টো ছেলে হলো তখন মানে ভাবলাম যে এইভাবে তো কাটবে না, সংসারে ঠিক হচ্ছে না, ছেলে দুটোকে মানুষ করতে হবে। তারপরে আমরা ভাড়া বাড়িতে থাকতাম, একটা বাড়ি করতে হবে, কিছু একটা করতে হবে। আবার এইচএস পড়াশোনা দিয়েও হবে না। তারপরে আবার ওপেন ইউনিভার্সিটিতে আমি ভর্তি হলাম। ওখানে আমার হাজব্যান্ডও এইচএস পাস ছিলেন, তো দুজনে মিলে আমরা কলেজে ভর্তি হয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। ছেলেরা যখন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়তো তখন পড়াশোনা করতাম, ও অফিস যেত, অফিস থেকে যখন বাড়ি আসতো তখন আমি সংসারের সব কাজকর্ম করে কলেজ যেতাম। ওখান থেকে সব নোট জোগাড় করে নিয়ে আসতাম, নিয়ে এসে রাত্রিবেলা আমরা দুজনে পড়াশোনা করতাম। এইভাবে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলো। তারপরে ভাবলাম তো কিছু একটা করতে হবে, কিন্তু কোথাও গিয়ে যদি কাজ করি সেখানে আমাকে 8 ঘন্টা ডিউটি দিতে হবে। এবারে ছেলে দুটো দেখার জন্য তো কেউ নেই, তাদেরকে খাওয়া দাওয়ার, স্কুল পাঠানো, সব কিছু করতে হবে। ভাবলাম কিছু একটা যদি এরকমভাবে করা যায় যে বাড়িতেও থাকতে পারবো, আবার কাজও করতে পারবো, কিছু আর্নিংও হবে। এইভাবে ইসিজি আমি একটা সেন্টারে শিখলাম। শেখার পরে আমি নিজে মেশিন কিনলাম।
কিনে এই সাইকেল চালিয়ে মার্কেটে কাজ করি। তো এত রকমের ব্যবসা থাকতে এটা কেন? এটা একটা মেডিকেল লাইন আছে, আমি মানে লোকের সঙ্গে থাকতে ভালোবাসি। যার বাড়িতে যাই তার বাড়িতে আমার 10 মিনিট এক্সট্রা লেগে যায় কথা বলার জন্য। আর চেনা জানাও বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, এখন অনেক লোকের সঙ্গে চেনা জানা হয়ে গেছে, কাকিমা, জেঠিমা, কাকু, জেঠু, দাদা সবাই বলি। কোন এরিয়াতেই কাজটা করো? কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, বালি, অনেকগুলো জায়গায় যাও? হ্যাঁ, যেখান থেকে যখনই কল আসে আমি সাইকেলে করে চলে যাই। ব্যাগের মধ্যে করে? ব্যাগের মধ্যে মেশিন, ইসিজি মেশিন, প্রেশার মাপার মেশিন, র্যান্ডাম সুগার টেস্টের মেশিন, সব নিয়ে আমার রিপোর্ট কার্ড। তো মানুষজন তোমার খবর পায় কি করে? ওষুধের দোকানে সব খবর দেওয়া আছে, ওরাই আমাকে ফোন করে জানিয়ে দেয় দিদি ওখানে কাজ যারা আছে। হাসপাতাল যেতে পারে না, হ্যাঁ, test এর হাসপাতাল যেতে জন্য। পারে না, কোনো ল্যাব সেন্টারে যেতে পারে না, তো তুমি সেগুলো কালেক্ট করো বা তুমি ইসিজি করে আবার ডাক্তারকে দিয়ে রিপোর্ট করিয়ে আবার তাদের বাড়ি থেকে দিয়ে আসি। ডাক্তারের কাছে যাও রিপোর্ট করা? রিপোর্ট করিয়ে আবার দিয়ে আসি। তো এই মেশিনগুলো তো ভারী সব না? ব্যাগটার ওয়েট 7 কেজি। সাইকেল নিজেই চালাও? সারাদিন আমি 15-20 কিলোমিটার সাইকেল চালাই। তারপর ওইরকম একটা মেশিন নিয়ে ভারী? হ্যাঁ দিদি, ওই পেশাটাই তো নিয়েছি আমি, লোককে সেবাও করবো, বাড়িরও হবে। কত বছর হয়ে গেল এই কাজ করছো? এই 7 বছর কাজ করছি। কাজ করে এখন আমি নিজের জমি কিনেছি, বাড়ি করেছি, ছেলেদের বা ভালো স্কুলে একটা পড়াই, প্রাইভেট স্কুলে। দুজনের রোজগারে সংসার চলছে এখন, মোটামুটি ভালো চলছে সংসার? হ্যাঁ। তো ধরো এত বছর ধরে ইসিজি টেস্ট করছো, এত রিপোর্ট ডিল করছো, নিশ্চয়ই নিজেও অনেকটা জেনে গেছো এখন পেশেন্টের ব্যাপারে, রোগের ব্যাপারে, কতটা থাকা উচিত কতটা থাকা উচিত নয়। পেশেন্টকে যদি দেখি যে অবস্থা খারাপ, পেশেন্টের বাড়ির লোককে বলে দিই যে এনাকে এমার্জেন্সি হসপিটালে ভর্তি করুন। আচ্ছা, মানে আমাকে রাত বিরেতে যখনই ডাকবে, ফোন অল টাইম খোলা থাকে, সবসময় স্বপ্ন ইসিজি হাজির। কাকে কি কখন প্রয়োজন হয়? মানে আর্নিং তো হয়, আমি লোককে মানে সেবা দেওয়ার জন্য সবসময় রেডি, আমি যেখানে ফোন করে। মানে বৃষ্টি পড়লেও কোনো অসুবিধে নেই, আমি রাত্রি 11টার সময়ও কাজ করতে যাই। খালি রাত্রি হয়ে গেলে লোককে বলি যে আপনি যদি একটু নিয়ে যান ভালো হয়। তাই তো, একা একা সাইকেল চালিয়ে ওই রাত বিরতে যাওয়া? সেই তারা আমি নিয়েও যায়, বাড়ি থেকে নিয়ে যায় রাত্রিবেলা হলে। তো সব ডাক্তারদের সাথে নিশ্চয়ই তোমার চেনা পরিচিত হয়ে গেছে এখন? হ্যাঁ, ডাক্তারদের সঙ্গেও আমার পরিচয় আছে, জানা পরিচিত আছে। হ্যাঁ, ওনাদের সঙ্গেও করি। আবার কোথাও সেন্টারে বসি, কি ভালো। আর নিজে অফ টাইমে যোগাসন করি। এত সাইকেল চালানোর পর যোগাসন কখন করো? বিকেলবেলা আছে দিদি। সময় পাও কি করে যোগা করে? 5টা থেকে 6:30 আমার যোগা ক্লাসে অনেক বন্ধু আছে, মানে 2.5 বছর, 5 বছর বা 7 বছর, এরকম আমার অনেক বন্ধু আছে। আর ওদের সঙ্গে দেখা হলে আমার খুব ভালো লাগে। সকালে বেরো কখন, ফেরো কখন? সকালবেলা 10টার সময় আমি ছেলেদের উত্তরপাড়া স্কুলে নিজেই দিতে যাই। আচ্ছা, হ্যাঁ, ওদের স্কুলে দিয়ে আমি বেরিয়ে যাই কাজে, তারপরে কাজ করতে আবার ওদেরকে নিয়ে ব্যাক করে 4:30 স্কুল ছুটি হয়, নিয়ে একবারে বাড়ি ফিরি 5:30টার দিয়ে সময়। তারপর যোগাতে যাও? হ্যাঁ, 5টার মধ্যে বাড়ি ঢুকেছি, তারপরে আমি যোগা করতে যাই। খুব ভালো স্বপ্ন, এইভাবেই জীবনে এগিয়ে যাও। খুব ভালো, ভালো কাজ করো, মানুষের সেবা করো, আর কি হ্যাঁ। চাই? কত মানুষের ভালোবাসা পাচ্ছ, আশীর্বাদ পাচ্ছ। বছরে একবার করে কম্পিটিশন করি দিদি। কিসের কম্পিটিশন? এই যোগা কম্পিটিশনে পয়লা বৈশাখে যাই, প্রাইজ নিয়ে আসি। প্রাইজও নিয়ে আসো? ভেরি গুড, খুব ভালো স্বপ্ন। নারী শক্তি একেই বলে, এত কাটাকাটনির পরেও গিয়ে আবার যোগা, যেটার আবার চ্যাম্পিয়ন। ভালো থেকো স্বপ্ন, এইভাবেই মানুষের পাশে দাঁড়াও, মানুষের ভালোবাসা নাও, ভালোবাসার আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে যাও। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিশ মারিলাইট এবং ভিভেল গ্লিসারিন সোপ। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। এবার খেলতে আসছে স্বপ্না। স্টার্ট স্বপ্না। দুটো হাত একসঙ্গে ঢোকাও, ভেতরে কি খোঁজো? চলো চলো চলো, কমান। আর একটা, চলো 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 চলো, কমান। আচ্ছা
দেখো খোঁজো, খুলতে হবে তো, পাচ্ছি না হবে। মাঝখানগুলো দেখো, সাইডগুলো দেখো, এক একটা সাইড দেখে দেখে খোঁজো। আচ্ছা বাবা, ভেতরে ওপর ওপর দেখলে হবে না। স্বপ্নের খেলাটা শেষ করেছে, একটু বেশি সময় লেগেছে, 2 মিনিট 25 সেকেন্ড। এই যে এত দুঃখ পেয়ে সময়টার জন্য, এটা পেয়ে আমি খুশি হয়ে যাও। পার্বতী সেলাইয়ের কাজ করো, সেলাইয়ের কাজ করি। কতদিন হলো এই কাজ করছো? মিনিমাম 13 বছর মতো আমি কাজ করছি। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, মানে গরিব পরিবারের মেয়ে, গরিব ফ্যামিলিতেও আমার বিয়ে হয়। বর কি করতো? বর তখন খুব একটা কিছু করতো না। বিয়ে হওয়ার পরে একটা দোকানে কাজে লাগে, সেখানে যা মানে দিত, সংসার চলতো না। শ্বশুর শাশুড়ির সংসার, এতে এরকমভাবে একটু অশান্তির ভিতরে যেতে যেতে আমি বলি যে আমার একটা মেশিন কিনে দাও, যেহেতু আমি সেলাইটা শিখেছি, আমার একটা মেশিন কিনে দাও। দিতে একটা মেশিন, পুরানো মেশিন আমার জোগাড় করে কিনে দিয়েছিল। কাজ শিখেছিলে? আমাদের ওখানে কল্যাণপুরে একটা জায়গা আছে, ওখানে আমি কাজ শিখেছিলাম। আমাদের ওখানে মগরাহাট থেকে উনি আমার কিছু মাল এনে দিত। মাল এনে দেওয়ার পরে আমি বসে বসে করতাম, উনিও বাড়িতে এসে রাতে কাজ করতো। তখন হচ্ছে পেটিকোট সেলাই করতাম। আচ্ছা, খুব অল্প পয়সা দিত। তারপরে আমি ভাবলাম যে একটা লোন নিলে, যেহেতু আমার সেলাইয়ের সার্টিফিকেট আছে আর আমাদের জায়গার দলিল দেখে আমি একটা লোন নিয়েছিলাম, নিয়ে একটা দোকান করেছিলাম। দোকান করার পরে আমি সেখানে ওই লোনের টাকা দিয়ে আমি 10টা মেশিন কিনেছিলাম। কিনে পাড়ার যে বউরা মেয়েরা যারা স্কুলে যায় না, তাদের নিয়ে আমি শিখিয়ে কাজ করাতাম। তাহলে তুমি শেখাতে? হ্যাঁ, শিখিয়ে, ওরা তো কিছু জানতো না, ওদের শিখিয়ে আমি বাড়ি বসিয়ে কাজ দিতাম। তারা কাজ করতো, এই করতো। অনেক মেয়েরা বললো দিদি আমি বাড়িতে মেশিন কিনবো, তারা বাড়িতেও নিয়ে কাজ করতো। তারপরে আমি একটা সংস্থার সঙ্গে যুক্ত হই, সেখানে আমার বললো যে সেলাই শেখাতে হবে। আমি সেলাই শেখাতে গেলাম, কিন্তু আমার সংসার আর ওপারে সেলাই শেখাতে গিয়ে আমি পাচ্ছিলাম না। তার মধ্যে 2টো ছেলে আমার, ওদেরও সামলাতে পারছিল না। এই ভেবে আমি ওখানকার কাজটা ছেড়ে দিলাম। দিয়ে আমি আরও একটা বড় বস্তারের কাছ থেকে কাজ নিয়ে আসলাম। নিয়ে তখন উনি দোকানের কাজটাও ছেড়ে দিল, দুজনে বসে কাজ করতাম। এর মধ্যে মেয়েরা বলল যে দিদি অনেকে তো সেলাই শিখছে, আমরা সেলাই শিখবো। দোকানটা আমার খুব বড় নয়, তার জন্য আমি শিফট করে নিলাম। সকালে স্কুল কলেজের মেয়েরাও সেলাই শিখতে আসে, দুপুরবেলা আমার পাশে কেজি স্কুল আছে, কেজি স্কুলের মায়েরা সেলাই শেখে, আর হচ্ছে বিকালেও ফের স্কুল কলেজের মেয়েরা, আমার বাড়ির যারা স্কুলে যায় না তারাও আসে। এইভাবে আমার 100 জনের উপরে এখন ছাত্রছাত্রী। 100 জন ছাত্রছাত্রী? হুম, সবাই তোমার বাড়িতে এসে শেখে? সবাই বাড়িতে এসে শেখে। কিরম ধরনের কি শেখাও? আমি হচ্ছে লেডিস যাবতীয় শেখাই। তারপর তারাই কাজটা শিখে কি করে? কেউ বাড়িতে করে, কেউ আমার কাছে বসে তৈরি করে, অন্য জায়গায় কাজ করে, অন্য জায়গায় কাজ করে। অনেকের বিয়ে হয়ে গেছে, এই কাজ 3টে মেয়ে কাজ করতে তো বিয়ে হয়ে গেছে, তার সেখানে গিয়ে করছে। তা এখন কিরকম রোজগার হয় পার্বতী? এখন আমার মোটামুটি 20,000 টাকা হয়। বাহ, তাহলে এখন সেই কষ্টটা আর আগের মতো নেই? না, আমার এখন আর কষ্ট নেই, আমি এখন অনেক ভালো আছি। একটা বাড়িও বেঁধেছি, বাহ। আর আমি একটা স্বনির্ভর দলের মানে লিডার। আচ্ছা, হাতেও অনেক কিছু কাজকর্ম আমি পাই, সেই সব কাজ মেয়েদের দিয়ে করাই। তাহলে দেখো সেলাইটা শিখেছিলে বলে কত কাজে লাগলো পরের জীবনে। অনেক কাজে লেগেছে দিদি আমার জীবন। মানে কিছু না কিছু শেখা খুব দরকার মেয়েদের, একদম ঘরে বসে থাকলে হবে না। তাহলে পুজোর সময় তো খুব চাপ গেছে? সব প্রচুর চাপ গিয়েছে, প্রচুর কষ্ট হয়ে যায়। উনিও বাড়িতে ছিল না যে কিছু এনে দেবে, এবার রেডিমেড কাজও আমার আনতে হয়, যেহেতু সাইকেলে করে সকালবেলা উঠে সকালবেলা সংসারের কাজ সেরে নিয়ে আমি মালটা আনি, এনে কেটে মেয়েদের কাছে দিয়ে তারপরে আমি হচ্ছে অর্ডারি কাজ ধরি। মোটামুটি সকাল ভোর মানে ভোর 4:30টায় উঠলে রাত 10টা নাগাদ আমার শোয়া হয়। খুব ভালো পার্বতী, কষ্ট করতে হবে, তা না হলে আর কি করে টাকা আসবে বলো? কাজ তো করতে হবে। কষ্ট করার জন্য এতে আমি নেমেছি, যে কষ্ট করে আমার 2টো ছেলের আমি মানুষ করব, মানুষ করতে হবে বাচ্চাদেরকে। এতগুলো মেয়েকেও তুমি স্বনির্ভর করে তুলছো। অনেক মেয়ে। পার্বতী, সব মেয়েদের জন্য আমার অনেক শুভেচ্ছা। সবাই জীবনে এইভাবে এগিয়ে যাও, কাজ করতে হবে, ব্যাস বাড়িতে বসে থাকলে হবে না। থ্যাংক ইউ দিদি। ভালো থেকো পার্বতী। চলে এসো, কখন শুরু হলো কখন শেষ হলো? পার্বতী টাইম 15 সেকেন্ড। না পার্বতী, এখন থেকে রোজ ব্যবহার করবে ভিভেল গ্লিসারিন সাবান। ফিরে
ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিশ মারিলাইট এবং ভিভেল গ্লিসারিন সোপ, কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। সোমা, শারীরিক প্রতিকূলতাকে জয় করে অন্ধকার থেকে আলোতে এসছো, কি হয়েছিল? ক্লাস 12-এ যখন উঠি তখন হঠাৎ আমার কোমরে প্রবলেম হয়, মানে হঠাৎ করেই হয়। আমি অনেক জায়গায় ট্রিটমেন্টও করাই, হিপ জয়েন্টের প্রবলেম হয় হঠাৎ করে? হঠাৎ করে হিপ জয়েন্টে স্প্লিট যেটা হয় সেটা শুকিয়ে গেছে, ওইটারই ট্রিটমেন্ট চলছে। অত ছোট বয়সে কেন এটা হয়, কি বললো? এটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। হঠাৎ করে এটা হতে পারে কাউর, যে কারো? এটা মেয়েদের খুব কম হয়, ছেলেদেরই বেশি হয়। তারপরে কি করলে? এইচএস পরীক্ষা দেওয়ার সময় তখন এই টেস্ট যখন দিই তখন এটা স্টার্ট হয়েছিল। আচ্ছা। তো হঠাৎ করে এরকম ব্যথা হয়, তো ওই অবস্থাতেই আমি এইচএস পরীক্ষা দিই, পাসও করি। মূলত সমস্যা কি হতো তোমার? ব্যথা হতো, কোমরে ব্যথা হতো, ব্যথাটা কিছুতেই কমতো না। তো আমি ভেলোরে দেখিয়েছিলাম, তখন ভেলোরেই ধরা পড়েছিল। ভেলোরে দেখিয়েছে, তখন বলেছিল অ্যাঙ্কোলজিং স্পন্ডালাইটিস হয়েছে। তারপর তো ওই অবস্থাতেই আমি নিজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। ভেলোর থেকে কি বললো এটা কিভাবে সারানো যায়? হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট বলেছিল। ভয়ঙ্কর ব্যাপার। তারপর এই ফিজিওথেরাপি করাই, রিপ্লেসমেন্ট করাইনি। এক্সারসাইজ ছাড়া আর কোনো ওষুধ নেই। আর কোনো ওষুধ নেই? তারপর আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাচ্ছি এখন। প্রায় কতগুলো বছর হয়ে গেছে? হ্যাঁ। কি এক্সারসাইজ করো? বাড়িতে আসে মুভমেন্টগুলো করাই আমার, মানে আমার একদম পুরো হোল বডি আমার মুভমেন্ট করাতে হয়। মানে আমি তো নিজে থেকে অতটা করতে পারি না। তোমাকে কেউ এসে করায়? হ্যাঁ। নিচু হতে পারো না? এই এত বছর ধরে কিছু তোমার ইমপ্রুভমেন্ট হয়নি? হ্যাঁ, আগের থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে অনেকটাই। হয়েছে মানে এখন তুমি কি করতে পারো, তখন তুমি কি করতে পারতে না? তখন আমি পারতাম না, মানে আমার এখান থেকে বাথরুম যেতে অনেকক্ষণ টাইম লাগতো। মানে হাঁটতেই প্রবলেম ছিল? কোমর থেকে পা অব্দি পুরো একদম মনে হতে যেন কারেন্টের মতো কিছু চলে যাচ্ছে। বাবা, চরম চরম ব্যথা। তখন তুমি আয়ুর্বেদিক শুরু করলে? সল্টলেকে একটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আয়ুর্বেদিক হসপিটাল, তো সেখানে এখন ট্রিটমেন্ট করাচ্ছি। আগে থেকে যেটা একদমই পারছিলাম না কিছু করতে, মানে মুভমেন্ট করতে প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন সেটা অল্প অল্প মানে খুবই ইমপ্রুভমেন্ট হয়েছে। হেঁটে জায়গায় এদিক থেকে ওদিক যেতে পারো? হ্যাঁ, সেটা এখন যেতে পারছি, কিন্তু মুভমেন্ট মানে সেই যেটা হয় না মানুষের পা ভাঁজ করে হাঁটছে, সেটা এখন হচ্ছে না আমার। একটু টেনে টেনে টাইপের হাঁটতে হয়, টানা হাঁটা হয় না, ওই রকম টাইপ। এত বছর ধরে ট্রিটমেন্ট করার পরেও? হ্যাঁ, এখন এরকমই চলছে। তুমি তো ক্যাজুয়ালি কি করে বলছো চলছে? হ্যাঁ, এখনো তোমার ব্যথা আছে? হ্যাঁ, এখনো ব্যথা আছে। তুমি তো একবার আমাকে এতক্ষণে বলোনি যে দিদি আমি একটু বসতে চাই, আমার একটা চেয়ার দিন, আমার অসুবিধা হচ্ছে। বসতেই প্রবলেম, বসতে বেশি প্রবলেম হয়। এইচএস পাস করতে করতে তুমি এই জিনিসটা জানতে পারলে? হ্যাঁ। তারপর কিছু জীবনে করলে আর কিছু? হ্যাঁ, আমি লাইব্রেরি সায়েন্সের ওপর ব্যাচেলার করেছি, তারপর MLIS করেছি। আমি কলেজে যাওয়া, ক্লাসরুমে না, আমি কলেজে পাস কোর্সে পড়েছিলাম, যেহেতু মা বলে এসেছিল কলেজে, তো আমি কলেজে যেতাম না, কিন্তু আমি পরীক্ষা দিতে যেতাম। মানসিক জোরটা কোত্থেকে পেতে সময়? মা, বন্ধু বান্ধব, ভাই। ওটা একটা সুস্থ মেয়ে ছিল। তাই তো। এই ফিজিক্যাল যে ডিসেবিলিটিটা হয়েছে, আমার মেয়েও কখনো মনে স্থান দেয়নি। আর কখনো মানে যখন খুব ক্রিটিক্যাল, ও এত স্পিডে সাইকেল চালাতো, সেই অবস্থা থেকে বেডে চলে গেল। তারপর এইভাবে দাঁড়ানো, একটা সাধারণ মেয়ের থেকে যে সুস্থ আছে তার থেকে কোনো অংশে কম নয়। ভেরি গুড। এখন আমি বাড়িতে এখন কলকাতায় আছি, এখানেই আমি ম্যামের কাছে আমি কেক বানানো শিখেছি। বাড়িতে এখন কেক বানাই, তারপর আমি কেকের অর্ডার তুমি নিই। রান্না ভালোবাসো তার মানে? ভীষণ। তুমি ওইটা নিয়ে এগোচ্ছ? ওইটা নিয়ে এগোচ্ছি আমি। আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন আমার ইচ্ছা ছিল হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বো, কিন্তু আমার সেটা হয়নি। না তো হয়নি, তো কি হয়েছে, তারপর তো এখন তো আমি করতেই পারি। মনের জোর সোমা, মনের জোর যদি থাকে এবং যদি মনে হয় যে আমি সুস্থ আছি, আমার কেউ আটকাতে পারবে না। আমি নিজেকে কখনো অসুস্থ ভাবি না। একদম। আমি তো অবাক হয়ে যাচ্ছি তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলছো। রীতিমতো নিজের পায়ে বলতে গেলে দাঁড়িয়েই গেছে। ও অনলাইনে শাড়ির বিজনেস আছে, সেটাও খুব ভালো চলে, সব সময় হাসি খুশি থাকে। তাই তো দেখে মনে হলো তুমি যেভাবে কথা বলছো, হাসতে পারি না, বসতে পারি না, ও হা করে হাসছে। তাহলে এখন রান্না করছো, কেক বানাচ্ছো, কেকের অর্ডার নাও? হ্যাঁ। ভেরি গুড। আমার সেল টেলও ভালো হয় তার মানে? ভালো ছিল। আমার দৃঢ় বিশ্বাস যে ওর জীবনটা ব্রাইট হবেই। অফকোর্স। কে বাত সোমা, সোমার জন্য জোরে হাততালি। তুমি সকলের কাছে দৃষ্টান্ত, তুমি সকলের কাছে এক্সাম্পল, ইন্সপিরেশন, সবকিছু। আজকে এত লক্ষ লক্ষ মানুষ তোমার কথা শুনছে, কত কিছু জিনিস তারা দুঃখ করে জীবনে, যে আমার এটা নেই, আমার এটা নেই, আমার এটা হচ্ছে না, আমার এটা হচ্ছে না। আমি সবসময় বিন্দাসে থাকি। অল দ্য বেস্ট।
কোনো সমস্যা নেই না? কোমরে সমস্যা একদম ঠিক আছে। দেখে তুমি হেঁটে এলে, কোমরে লাগলো? কোমরে প্রবলেম। ওকে, স্টার্ট। হাত থাকো, ভিতরে হাত থাকো, সময় ভিতরে হাত থাকো। দিকটাকে ভালো করে দেখে নাও, তারপরে এদিকে এসো। তোমার টাইম 1 মিনিট 42 সেকেন্ড। ইভেন সাবান দিয়ে স্নান করবো, হ্যাঁ, তাহলে কি হবে? স্কিন আরো গ্লো করবো। একদম সব শিখে গেছে, জেনে গেছো। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পার্বতী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সুলতাদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সোমা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে স্বপ্না 5 পয়েন্টস। পার্বতী পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। সুলতাদির পছন্দ সোফা, সোমা কি নেবে বলো? 3 বার্নার গ্যাস ওভেন। সোমার পছন্দ 3 বার্নার গ্যাস ওভেন। স্বপ্নার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। এই রাউন্ডে হাই স্কোরার পার্বতী। পার্বতীর জন্য ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চার। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট সিধু। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বডির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। সোমা, हम आपके कुछ हो गए, कुछ मिल गए, कुछ खो गए। ওকে 5 পয়েন্টস। সঙ্গে বি বডির তরফ থেকে হেয়ার ড্রায়ার। আরে গান হয়ে যা খো দিয়ে। हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ तुमसे प्यार है, कह रही है दिल की बेखुदी, बस तुम्हारा इंतजार है, हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ तुमसे प्यार है। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাস তরফ থেকে লেডিস ব্যাগ। আমি ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণি কাছে রাখলাম নিশানা, ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা। প্রশ্ন হচ্ছে ঝড়ের কাছে কি রেখে যাওয়ার কথা বলা হয়েছে? বলো পার্বতী। ঠিকানা। 5 পয়েন্টস। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। এবার 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেতের লন্ড্রি ব্যাগ। একটা ছবি যেটার মধ্যে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে এসব বোঝাচ্ছে, তো এমন কোনো গান যেটার মধ্যে বর্ষা বা বৃষ্টি শব্দটা আছে, বা হিন্দিতে বারিশ। বলো সুলতাদি। আই বৃষ্টি ঝেপে দান দেব মেপে। 5 পয়েন্টস। সঙ্গে বেতের লন্ড্রি ব্যাগ। এলো বর্ষা যে সহসা মনে তার, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়, এলো বর্ষা যে সহসা মনে তার, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে
গানের কথায় প্রেমকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বলো সোমা। কাঁঠালের আঠা। একদম 5 পয়েন্ট। যে সঙ্গে টোস্টার। শেষ গান, শেষ প্রশ্ন। যে উত্তর দেবে সে হয়ে যাবে আজকে ইচ্ছে দত্ত সোনার দিদি, পেয়ে যাবে ইচ্ছে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার পেন। গানকে বা সঙ্গীতকে কোন শব্দ ব্যবহার করে বোঝানো হয়েছে এই গানের কথায়? বলো পার্বতী। গীত। একদম 5 পয়েন্ট। সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন। এই রাউন্ডে হ্যাজ করা দুজন, পার্বতী এবং সোমা, দুজনেই 10 পয়েন্টস। পার্বতী এবং সোমার জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে এই হ্যান্ড ব্লেন্ডার। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। সানফিস মারিলাইট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিস মারিলাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের আমাদের স্পেশাল গেস্ট দেবাদ্রিতা, যাকে আপনারা সবাই চেনেন জয়ী হিসেবে। আজকেও এখানে এসেছে আমাদের এই রাউন্ডে হেল্প করবে। ও এক এক টপিকের উপর অভিনয় করবে। আমি বলবো তখন তোমরা বলবে যে ও কি অভিনয় করে দেখালো। প্রথম টপিক, দেখো কি জিনিস দেখাচ্ছে। নদী আমার নৌকা ভাষায় যাচ্ছে নিয়ে কোন সুদূরে নতুন ঠিকানায়। এক মিষ্টি হাওয়া মনে স্বপ্ন দোলায়, দেবান্তরে আদর করে রূপকথাদের গায়ে ভাবি তাই। যদি পাই এক ছুটে যাই সবুজ ঘাসের ভালোবাসায়, ছিঁড়ে সব সেই আধারের ভুল। আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী। আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী। বলো পার্বতী। প্রেসার কুকার। একদম 5 পয়েন্টস। সেকেন্ড টপিক, কাকে দেখাচ্ছে দেখো। পার্বতীকে বাদ দিয়ে বাকি তিনজন। স্বপ্নাকে বাদ দিয়ে বাকি দুজন। বলো সুলতাদি। খেলোয়াড়, বল খেলা। একমাত্র সোমা যদি উত্তরটা জানো। ট্রাফিক পুলিশ। কেউই উত্তরটা দিতে পারোনি। রেফারি। প্রথমত বাঁশি বাজায়, দ্বিতীয়ত কার্ড দেখালো। ঠিক আছে, যে ফাউল দেয় তাকে কার্ড দেখানো হয়, সেজন্য কার্ড দেখালো। এই দুটো জিনিস আমরা রেফারির থেকে পাই। ঠিক আছে, নো পয়েন্টস। এবার থার্ড টপিক, কি দেখাচ্ছে দেখো। বলো স্বপ্না। ধুনুচি নাচ। 5 পয়েন্টস।
কি দেখাচ্ছে দেখো। বলে পার্বতী। ওজন করার মেশিন। একদম 5 এবার শেষ টপিক, কি কাজ করছে সেটা বলতে হবে। বলো পার্বতী। ধূপ জ্বালিয়ে পূজা করছে। 5 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার পার্বতী 15 পয়েন্টস। পার্বতীর জন্য সানফিশ মারেলাজের তরফ থেকে গিফট হ্যাম্পার। দেবাদিতার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। পার্বতী চলে এসো। কি নেবে পার্বতী? রুটি মেকার। পার্বতীর জন্য রুটি মেকার। সেকেন্ড পজিশনে আছে স্বপ্না 5 পয়েন্টস। কি নেবে বলো? ওকে, স্বপ্নার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিওয়ান। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক আঁচলের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। আসন পেতে খেতে বসা, মনে যখন পড়ে ডাক নাম ছেলেদের আছে ঘরে ঘরে, কি বিষয় দাদা? এবার বলো পার্বতী। বাবু। বোঝাও। আসন পেতে যখন খেতে বসি আমরা বাবু হয়ে বসি, আর আমরা ছেলেদের বাবু বলেই ডাকি। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। বাঁদিকে শব্দটা হচ্ছে নব, ডান দিকে অনেকগুলো শব্দ, তার মধ্যে থেকে 3টে শব্দ খুঁজে বার করো যেটা নবর পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ হয়। এবার বলো পার্বতী। নবজাতক, নবজাগরণ, নববর্ষ। 20 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশন তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট, সঙ্গে রাইস কুকার। সেগুন, বাতাসা, গাজর, পরপর শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও। এবার বলো সুলতা দি। সেতাজ। সেতাজ আবার কি কথা? সেতার -10 সুলতা দি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যারের সেট। পাশাপাশি ক্লু, 2 হাত জড়ো করে অভিবাদন তোমার তরে। ওপর নিচের ক্লু, কঠিন সময়ে পাশে পাই, সবাইকে নিয়ে এগিয়ে যাই।
বলো সুলতা দি। উপর নিচ পরিবার আর পাশাপাশি নমস্কার। 20 পয়েন্ট, সঙ্গে ননস্টিক কুকওয়্যারের সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। বৈষ্ণব রায় হর্ষই এবং হর্ষই দেওয়া আছে। এবার বলো প্রথম সুযোগ শেষ, এবার আমরা দ্বিতীয় সুযোগের জন্য খেলবো। একটা দুটো অক্ষর যোগ হবে। এবার পারলে 20 পয়েন্ট, নচেত -10। দন্তের নয় হর্ষই যোগ হয়েছে। এবার বলো দেখে নাও। ধরি মাছ না ছুঁই পানি। কেউ পারলেন না, নো পয়েন্টস। শেষ প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না, কিন্তু শেষ প্রশ্নের আগে যার স্কোর আজকে সব থেকে বেশি সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 পার্বতী হালদার with 85 points। স্বপ্ন, এটা তোমার উইনারের ট্রফি পার্বতীর। দিদি নাম্বার 1-এর ব্যাচ এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1-এর স্যাশ। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভিল গ্লিসারিন সোপের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। কুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে তোমার জন্য গিফট ভাউচার। সকলের জন্য এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে এই গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। সবার জীবনে আসুক আলো, সবাই থাকুক ভালো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ভালো থাকুন,